Hello, good evening, everyone. Good evening, ma'am. Good evening, Good ma'am. evening, ma'am. ওকে, আচ্ছা তাহলে আজকে আমরা ইন্ডিয়ান পলিটির যে পার্টটা পড়বো, এটা তোমাদের 4 নম্বর ক্লাস। এখানে তোমাদের আমি পঞ্চায়েতি রাজ সিস্টেমটা পড়াবো। পঞ্চায়েতি রাজ সিস্টেমের পর আমি আমাদের ভারতের যে এক্সিকিউটিভ ইউনিয়ন আছে তার যে যে সমস্ত পোস্ট সেই সম্পর্কে পড়াবো আজকে। ঠিক আছে, ফার্স্টে তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট জায়গা যেটা পঞ্চায়েতি রাজ, সেটা সম্পর্কে পড়াই। আচ্ছা বলছি, তোমাদের স্যার একটা কথা বলে দিতে বললেন যে আজকে তোমাদের রেকর্ডিং ক্যান্সেল হয়ে যেতে পারে। ঠিক আছে, রেকর্ডিং করতে দেওয়া আছে, কিন্তু মাঝখানে যদি কোনো ইন্টারাপশন হয় তো ক্যান্সেল হয়ে যেতে পারে। তোমরা একটু যদি একটু মাইনেটলি হ্যাঁ খেয়াল আমরা করে। নোট ডাউন করে নিচ্ছি। ওকে ওকে, ঠিক আছে। দেখো, আচ্ছা দেখো, পঞ্চায়েতি রাজ, এই পঞ্চায়েতি রাজ এই জিনিসটার উৎপত্তি কোথায়? দেখো, পঞ্চায়েতি রাজ সিস্টেম মানে হচ্ছে আমাদের লোকাল সেলফ গভর্নমেন্ট। এই জিনিসটা আমাদের যখন আমাদের কনস্টিটিউশন তৈরি হলো, তারপর আরো যখন সমস্ত কনস্টিটিউশনের নানা রকম রিফর্মস হচ্ছে, তখন এই পঞ্চায়েতি রাজ সিস্টেমটা আমাদের লোকাল সেলফ গভর্ন মানে তথা লোকাল সেলফ গভর্নমেন্ট যেটাকে বলে, সেটা কি কি কারণে আসে দেখো। আমাদের ইন্ডিয়া কি ধরনের সিস্টেম, একটা হচ্ছে সেন্ট্রাল, একটা হচ্ছে স্টেট। মানে কিছু ডিসিশন আমাদের সেন্ট্রাল নেয়, কিছু ডিসিশন স্টেট নেয়, কিন্তু এমনও নয় যে স্টেট সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট, একদমই সেন্ট্রালের উপর ডিপেন্ডেন্ট নয়। ওই জন্য এটাকে আমাদের ভারতের যে সিস্টেম সেটাকে বলে কোয়াসি ফেডারালিজম। ঠিক আছে, ফেডারাল বাট সেন্ট্রালের উপর কিছু কারণ ডিপেন্ডেন্ট। দেখো, সেন্ট্রাল আমাদের ঠিক কোন কোন বিষয়গুলোতে নজর দিতে পারে, স্কুল, হসপিটাল, রোড, বা এখানকার নানা রকম স্কিম ইত্যাদি ইত্যাদি, মানে যেগুলো এখানে, কিন্তু সেগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা। বা আমার এবার দেখো, সেন্ট্রাল কিছু বেসিক আইটেম সবাইকে প্রোভাইড করে, কিন্তু তুমি কোন জায়গায় থাকো, তোমার কি দরকার। ধরো তোমার এখানে রাস্তার অবস্থা খারাপ, তোমার এখানে জল নিকাশি ব্যবস্থা খারাপ, ড্রেনেজ সিস্টেম খারাপ, এখানে তোমার কোনো জল আসছে না, মানে জায়গা বিশেষে যেখানে জলের সাপ্লাই কম, এই সমস্তগুলো কিন্তু আমাদের স্টেট এই জিনিসগুলো হ্যান্ডেল করে। এবার স্টেটের কাজটা আরো সহজ করে দেওয়ার জন্য সেই জিনিসটা আমাদের মানে লোকাল সেলফ গভর্নমেন্ট তৈরি হচ্ছে, যেখানে আমরা মানে, কারণ ধর আমরা এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে কখনোই আমরা এই প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছবো না। এগুলো নিয়ে আমরা প্রত্যেকেই আমাদের লোকাল কোনো হেডস আছে তার কাছে যাব। এই জন্য পঞ্চায়েতি রাজ সিস্টেমটা আসে, এবং পঞ্চায়েতি রাজ সিস্টেমে দুটো সিস্টেমের কথা বলা হয়। একটা হচ্ছে মিউনিসিপ্যালিটিস, একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত তোমরা নামটা শুনেই বুঝতে পারছো যে যেখানে পঞ্চায়েত এলাকা মানে যেখানে ভিলেজ। ঠিক আছে, আর ভিলেজ মানে যেখানে লোক সংখ্যা কম, যেখানে এগ্রিকালচার উপর ডিপেন্ডেন্ট, এই সমস্ত জায়গায় পঞ্চায়েতি রাজ, পঞ্চায়েত রাজ হচ্ছে গ্রাম পঞ্চায়েত। আর শহর বা ছোট শহর হলেও হবে, কিংবা শহর যেমন ধরো ছোট শহর, ছোট শহরে মিউনিসিপ্যালিটি, মানে মিউনিসিপ্যালিটির হচ্ছে কনসেপ্টটা, মিউনিসিপ্যালিটির দুটো ভাগ আছে। যেমন ধরো ছোট শহর, মোটামুটি আমরা হয়তো সবাই ওরকম কিছু না কিছু ছোট শহরে বিলং করি, সেগুলো হতে মিউনিসিপ্যালিটি, মিউনিসিপ্যালিটি হচ্ছে কাউন্সিল। ঠিক আছে, আর যেটা বড় শহর ধরো কলকাতা, মুম্বাই, দিল্লি, এখানে হচ্ছে মিউনিসিপাল কর্পোরেশন। এখানে হচ্ছে এদের কাছে কিছু লোকাল বিষয়বস্তু, যেটা তোমার সম্পূর্ণ তোমার এলাকা কেন্দ্রিক, এই সমস্ত বিষয়ে নানা রকম, বা আমরা ধরো কোনো একটা সেন্ট্রাল স্কিমের বেনিফিশিয়ারি, সেই বেনিফিশিয়ারিটা আমরা হতে পারছি কিনা, আমাদের উপর সম্পূর্ণ ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা, এই সমস্ত জিনিসগুলো তাদের মধ্যে পড়ে। এবার দেখো, এই মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতি রাজের আন্ডারে মানে এরা কোন কটা জিনিস দেখবে। ঠিক আছে, এটা নাম্বার অফ মানে কতগুলো জিনিস এরা দেখবে, সেটা হচ্ছে 29, কারণ এগ্রিকালচার, স্কুল, রোড ইত্যাদি ইত্যাদি নিয়ে এটা হচ্ছে ওদের 9খানা 29খানা সাবজেক্ট এই পঞ্চায়েতি রাজের মধ্যে পড়ে। ঠিক আছে, তোমরা একটুখানি দেখো, আমি এখানে লিখে দিচ্ছি, এক মিনিট দাঁড়াও। দেয়ার আর 29 সাবজেক্টস। ঠিক আছে,
এবার দেখো আমাদের যে গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েতের ভাগটা কিরকম। সবার আগে গ্রামের যারা, এটা আমি ভিলেজের কথা বলছি, ঠিক আছে, লিখে দিলাম। এখানে যারা 18+ এজ, তারা সবাই একটা জায়গায় জড়ো হয়ে তাদের কি নিডস, তাদের কি আছে, দরকার আছে, কি কি চাহিদা, সে সমস্তগুলো জানাতে পারে, ঠিক আছে। এরা মিলিয়ে যেটা তৈরি করে, এখানে গ্রামের যে কোনো কেউ জয়েন করতে পারে, গ্রামের 18+ কেউ যে কোনো তার তার আহ, সম্পর্কে, তার আহ, দরকার সম্পর্কে বলতে পারে, সেটাকে বলা হয় গ্রাম সভা। এরকম গ্রাম সভাগুলো, আচ্ছা একটা কথা বলে নি, ধরো একটা গ্রামের সাইজ তো বিভিন্ন রকম হয়। এই গ্রাম কি করে, পুরো গ্রামের যে অঞ্চলটাকে ওয়ার্ডে ডিভাইড করে দেয়, ঠিক আছে। এই ওয়ার্ড গুলোর যারা হেড, তাদেরকে বলা হয় পাঞ্চ, ঠিক আছে। এবার দেখো, মানে একটা গ্রামকে জনসংখ্যার বিশেষে ওয়ার্ডে হেড ডিভাইড করে দেয়। এরকম ওয়ার্ড গুলোর যে হেড, তাদেরকে বলা হয় পাঞ্চ, ঠিক আছে। এই অ্যাকচুয়ালি পাঞ্চটা কিন্তু তার মানে এই গ্রাম সভাগুলোর হেড, ঠিক আছে। ইনডিরেক্টলি এই পাঞ্চের আন্ডারে এরকম কিছু মানুষ থাকে, যারা ভোটার, যারা এই পাঞ্চকে সিলেক্ট করে, ঠিক আছে। এবং এই সিলেকশনটাও কিন্তু মানে এদেরকে যারা সিলেকশন করে তারা কিন্তু 18+ ভোটাররা, ঠিক আছে। এটা কিন্তু বাইরে থেকে কোনো আদার্স কেউ দ্বারা বা কিছু দ্বারা অ্যাপয়েন্টেড হয় না। এবং এদের টেনিওর থাকে 5 ইয়ার্স, ঠিক আছে। ভালো মতো দেখো, এই পাঞ্চ হচ্ছে এই, মানে যে ওয়ার্ডগুলো তার হেড, মানে এরা হচ্ছে গ্রাম সভা, কিছু গ্রাম সভা মিলে এরকম পাঞ্চ তৈরি করে। এই পাঁচ, এই 5 থেকে 20, মিনিমাম 5 থেকে, মানে মিনিমাম 5, এরকম 5 থেকে 20 খানা ওয়ার্ড নিয়ে যে বড় জায়গাটা তৈরি হয়, সেটাকে বলা হয়, মানে মানে এরকম অনেকজন পাঞ্চ মিলে 5 থেকে 20 জন পাঞ্চের যে হেড, তাকে বলা হয় সরপঞ্চ, ঠিক আছে। এই সরপঞ্চের কি থাকে, সরপঞ্চ হচ্ছে এই গ্রাম পঞ্চায়েতের হেড। এই সরপঞ্চ কি করে, যে এদের সমস্ত চাহিদাগুলো মেটায়। এই গ্রাম সভা যা যা থাকে, এখানে রোডস তৈরি করার দরকার আছে, এখানে জলের ব্যবস্থা করার দরকার আছে, জল ট্যাঙ্কের দরকার আছে, এগুলো সব এই সরপঞ্চ নির্ধারণ করে, ঠিক আছে। তাহলে স্ট্রাকচারটা বুঝতে পারলে সবাই? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, কোনো ডাউট নেই তো? না ওকে। ম্যাডাম, আচ্ছা, পাঞ্চ বলতে মানে সারপাঞ্চ মানে যে এইগুলোকে বলে না ম্যাডাম, মানে গ্রামের। সরপঞ্চ হচ্ছে হেডদের বলে, মানে পঞ্চায়েতে, আচ্ছা, গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটা গ্রাম পঞ্চায়েতের হেডকে সরপঞ্চ বলে, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, দেখো, এই যে অ্যাকচুয়ালি এই পঞ্চায়েতিরা, এবারে আমি একটুখানি আসল কথায় আসি, যেখান থেকে তোমাদের একটুখানি পড়ে নিতে হবে, সেটা হচ্ছে এই পঞ্চায়েতি রাজ কনসেপ্টটা। আমাদের ধরো পুরো ক্ষমতা তো আমাদের সেন্ট্রালের হাতে, মানে আমাদের যে নমিনাল হেড, আমাদের সারা দেশে, সেটা হচ্ছে প্রেসিডেন্ট। কিন্তু প্রেসিডেন্ট কিন্তু নমিনাল হেডই, ঠিক আছে, কিন্তু তার হাতে সমস্ত ক্ষমতা থাকে না। তিনি হয়তো বেশ কিছু পাওয়ারের অধিকারী, কিন্তু সেইগুলো, বেশ কিছু ক্ষমতা থাকে প্রধানমন্ত্রীর হাতে। ঠিক যেমন এই কনফ্লিক্টটা চলে, ঠিক কনফ্লিক্ট না, যে ঠিক কার হাতে কতটা ক্ষমতা, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আর আমাদের যে রাজ্যপাল আছে তার মধ্যে। এটা নিয়ে, এটা কিন্তু বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম, কে কে কোন দায়িত্বটা পালন করবে, কার হাতে কতটা ক্ষমতা আছে। তবুও বলা হয় যে আমাদের মুখ্যমন্ত্রীর হাতে বেশি পাওয়ার, ঠিক সেরকম ভাবে কিন্তু আমাদের যে নমিনাল হেড, সে কিন্তু রাজ্যপাল। ঠিক সেরকম ভাবে আমাদের দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট নমিনাল হেড হলেও মেন যে ক্ষমতা যার হাতে থাকে, মন্ত্রিসভা গঠনের দায়িত্ব যার হাতে থাকে, এই ধরো মন্ত্রিসভা গঠনের কথা আমি তোমাদের বলি, এই মন্ত্রিসভা গঠনে কারা কারা সিলেক্ট হবে, কাকে কোন মন্ত্রিত্ব দেওয়া হবে, এটা কিন্তু প্রধানমন্ত্রী নির্ণীত করে, কিন্তু অ্যাপয়েন্ট করে আমাদের প্রেসিডেন্ট, ঠিক আছে। ঠিক সেরকম ভাবে প্রেসিডেন্টের হাতে এরকম কিছু ক্ষমতা থাকে। এরকম আমাদের যে সেন্ট্রালের হাতে যে ক্ষমতা, সেন্ট্রাল যে পুরোটা কন্ট্রোল করবে, এইটাকে সারা দেশে সুন্দরভাবে সেটাকে সুষ্ঠুভাবে পরিকল্পনাটা প্রদর্শন করার জন্য এই যে পঞ্চায়েতি রাজ গঠন হয়েছে, মানে একদম তৃণমূল স্তরে, মানে একদম তৃণমূল স্তরে সেই জিনিসটা পৌঁছে দেওয়ার জন্য তৈরি হয়েছে পঞ্চায়েতি রাজ।
এটা আমাদের নিডস থেকেই তৈরি হয়েছে। আগে কিন্তু এটা আমাদের কনস্টিটিউশন যখন তৈরি হয়েছিল এটা কিন্তু উল্লেখ ছিল, কিন্তু উল্লেখই ছিল। কিন্তু এই যে দেখো 73rd অ্যামেন্ডমেন্ট, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992 তে এরকম পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে? আগে এর মেনশন করা থাকলেও এটা কিন্তু ছিল না। মানে এরকম ব্যাপার ছিল যে কোনো স্টেট পঞ্চায়েত রাখতে পারে তো রাখুক, তো পঞ্চায়েত গঠন করতে না পারে তো সেন্ট্রালের নির্দেশে চলবে। ঠিক 1992 এর 73rd অ্যামেন্ডমেন্টের, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের পর এটা বাধ্যতামূলক হয়ে যায় যে প্রত্যেক রাজ্যকে, আমাদের দেশের প্রত্যেকটা রাজ্যকে এই পঞ্চায়েতি রাজ সিস্টেমের মধ্যে নথিভুক্ত হতেই হবে। প্রত্যেকটা জায়গায় এরকম সেন্ট্রাল, স্টেট এবং পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি, এই এই তিনটে ধরনের সংগঠন থাকবে, মানে থাকতে হবে। এই 73rd তোমরা মনে রাখবে, 73rd হয়েছে এটাই হচ্ছে, আমি তোমরা লিখে দিচ্ছি দেখো, এটাই হয়েছে পঞ্চায়েত আর এরপরে আমরা পড়বো 74th অ্যামেন্ডমেন্ট হচ্ছে মিউনিসিপ্যালিটিস। ঠিক আছে? এইগুলো থেকে কিন্তু প্রশ্ন দেয়। হ্যাঁ, ওকে। এটা কোন এটা অতটা ইম্পর্টেন্ট নয় যে পার্ট, এটা হচ্ছে খালি পার্টটা তোমরা মেনশন করে রাখবে। আচ্ছা, এটা একটুখানি মিস মিসপ্রিন্ট হয়ে গেছে, দাঁড়াও। শিডিউল 11, হ্যাঁ, পার্ট 9 আর শিডিউল 11 এর অন্তর্গত। কিন্তু তোমাদের অ্যামেন্ডমেন্ট একটা আসে, ঠিক কোন অ্যামেন্ডমেন্টে এটা বলা হয়েছে। ঠিক আছে? এবার দেখো, এই সংক্রান্ত প্রথম ধরো যখন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়, অ্যাক্ট কিন্তু ফার্স্টে হয় না, প্রথমে কিন্তু একটা বিল তৈরি হয় যে এরকম একটা জিনিস প্রয়োজন। সেই বিল গঠন হওয়ার পর সেটা যখন প্রেসিডেন্টের কাছে জমা পড়ে যে এরকম একটা জিনিস প্রয়োজন, তখন সেন্ট্রাল থেকে একটা কমিটি তৈরি করা হয়। এটা যে কোনো কমিটি, ঠিক আছে, অ্যাডহক কমিটি এটাকে বলে, যে কোনো একটা স্পেশাল পারপাসে একটা কমিটি গঠন হয় এবং সেই পারপাসটা হয়ে যাওয়ার পর সেই কমিটিটা ডিজলভ হয়ে যায়। এই পঞ্চায়েতি রাজ সিস্টেমে প্রথম যে কমিটিটা তৈরি হয়, এরকম আরো বেশ কয়েকটা কমিটি রিপোর্টের পর এটা এই বিলটাকে অ্যাক্ট হিসেবে পাস করানো হয়। ঠিক আছে? এই বলবন্ত রায় মাহাতা কমিটি কি বলেছিল, তিনটে মানে 3 টায়ার সিস্টেম, মানে ত্রিস্তরীয় ব্যবস্থা এই পঞ্চায়েত সিস্টেমে আনার জন্য। কিরকম? গ্রাম পঞ্চায়েত আর ভিলেজ লেভেল, মানে এই যে ভিলেজে আমি বললাম গ্রাম সভা থেকে পঞ্চ, পঞ্চ থেকে সরপঞ্চ, এবং সেইটাকে বলা হয় গ্রাম পঞ্চায়েত কিংবা ভিলেজ লেভেল। এরকম ধরো, এরকম বেশ ধরো ওয়ার্ড গুলো মিলে তো ভিলেজ তৈরি হচ্ছে। এই ভিলেজ গুলো ধরো ভিলেজ লেভেলের কোনো একটা কিছু, ওখানে কিন্তু কোনো বিচার সভাও বসে, সমস্ত কিছু বসে, সেখানে সরপঞ্চ থাকে, আর বিশেষ কেউ থাকে না। আর একজন হয়তো পঞ্চায়েত সেক্রেটারি থাকলো। ঠিক আছে? এখানে ধরো আমি তোমায় লিখে দিচ্ছি, এখানে ধরো কোনো বিচার ব্যবস্থা বসেছে বা কোনো কিছু নিয়ে আলোচনা হচ্ছে, তখন সরপঞ্চ থাকবে, মানে তারপর পঞ্চায়েত সেক্রেটারি, একটা পঞ্চায়েত সেক্রেটারি বলে পোস্ট আছে, সেটা এরা থাকেন। এবার ধরো এরম বেশ কয়েকটা সরপঞ্চ, একটা এর পরের স্তরটা বেশ কয়েকজন সরপঞ্চ, পঞ্চায়েত সেক্রেটারি বা প্রত্যেকটা আলাদা আলাদা পঞ্চায়েত সিস্টেমে তারা একসাথে হয়ে যে জায়গাটা তৈরি করে সেটা হচ্ছে, হ্যাঁ, তারা একসাথে হয়ে যে জায়গাটা তৈরি করে সেটা হচ্ছে পঞ্চায়েত সমিতি। মানে বেশ কয়েকটা গ্রাম মিলে তারা একটা ব্লক লেভেলে যায়। এখানে কারা বসে? এখানে ধরো বিডিও বসে বা পাবলিক সার্ভিস অ্যাডমিনিস্ট্রেটররা বসে। ঠিক আছে? আর সমস্ত জায়গার এই সরপঞ্চরা থাকে। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল। ডিস্ট্রিক্ট লেভেল মানে হচ্ছে এই সমস্ত ব্লকগুলোর যারা হেড, এই সমস্ত ব্লকগুলোর যারা হেড তারা মিলে যে জায়গাটা তৈরি করে সেটা জেলা পরিষদ। এটাকে এখানে কারা বসে? এখানে ডাইরেক্ট কোনো আইএএস অফিসার, ডিএম, মানে ডিএম একজন আইএএস অফিসার, এরা বসে। ঠিক আছে? এবং এদের সাথে কিছু সেই স্টেট রিলেটেড কিছু পাবলিক সার্ভিস প্রোভাইডাররা থাকে। তাহলে এই মানে বলবন্ত রায় মেহতা কমিটি যে
প্রস্তাবটা দিয়েছিল সেটাই পরে গৃহীত হয়েছে। এটা দেখো, এইটা দিস ওয়ার মানে এটা কিন্তু অনেক আগেকার ঘটনা। হ্যাঁ, এই এই জিনিসটা অ্যাডাপ্টেড হয়ে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, ঠিক আছে, এটা আমি তোমাদের লিখে দিই। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল মানে এরকম আরো কয়েকজন নন পপুলার আরো কয়েকটা বেশ কমিটি আছে, তারাও কিছু সুপারিশ দিয়েছিল, কেউ 2 টায়ার দিয়েছিল, কেউ 3 টায়ার দিয়েছিল, এইটাই পরম গৃহীত হয়। ম্যাম এনডিসির ফুল ফর্মটা কি বললেন? এই যে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল আমি লিখে দিয়েছি, ঠিক আছে। একটু চোখ দিয়ে দেখ নিচের দিকে, আচ্ছা চোখটা দেখো, কাজে লাগাবে না। আচ্ছা দেখো, দেখেনি হয়তো। আচ্ছা এটা না না না, এমনি এর পিছনে লাগাবে। আচ্ছা দেখো, এটা জানুয়ারি 1958 এটা পাস হয়ে যায়। এরপর মানে ফার্স্ট যেটা, এটা ফার্স্ট মানে তখন আমি কি বলেছিলাম, কোনো রাজ্য চাইলে করতে পারে, কোনো রাজ্য চাইলে নাও করতে পারে। 1959 1959 রাজস্থান প্রথম একটা স্টেট যে এই পঞ্চায়েতি রাজ সিস্টেম তাদের স্টেটে ইমপ্লিমেন্ট করে দেয়, ঠিক আছে। এই কোশ্চেনটা কিন্তু আসে তোমাদের যে যে প্রথম কোন স্টেট পঞ্চায়েতি রাজ সিস্টেমকে অ্যাডাপ্ট করে, সেটা হচ্ছে রাজস্থান। আচ্ছা, রাজস্থান হচ্ছে ফার্স্ট, কিন্তু সেই সালেই আর একটা রাজ্য করেছিল, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। মানে অন্ধ্রপ্রদেশ হচ্ছে সেকেন্ড স্টেট। আচ্ছা, এও 1959 করেছিল, ঠিক আছে। এই দুটো স্টেটের নাম তোমরা মনে রাখবে। তারপর 1992-তে কি 1993-তে এটা একদম বাধ্যতামূলক করে দেওয়া হয়, 1992-তে। আচ্ছা দেখো, এটা বোঝা গেল কিনা, কারো কোনো ডাউট আছে? ম্যাডাম সিএ এর ফুল ফর্মটা একবার বলে দেন না। ওই সিএ হচ্ছে, দাঁড়াও আমি লিখে দিচ্ছি, দাঁড়াও। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, না, এটা কি যেটা? কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। আমি ওটা সার্চ করেছিলাম, এটা অন্য দিচ্ছে, ওই জন্য আর এটা আসলে নোটটা তৈরি করার সময় তাড়া থাকে, তো আমি এটা শর্টে লিখেছি। এটা দেখবে অনেক বইতে শর্ট ফর্মও পাবে। আচ্ছা দেখো, ঠিক আছে। কনস্টিটিউশন। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। আচ্ছা, বানানটা বলে দেবো, আমার একটুখানি লেখাটা বোধহয় অস্পষ্ট লাগছে, বলে দেবো বানানটা, না বুঝতে পেরেছো সবাই? না লিখে দিচ্ছি ভাই। আচ্ছা লিখে দিই। আচ্ছা দেখো, আচ্ছা হয়েছে তো। হ্যাঁ ম্যাডাম। ওকে দেখো, এই আচ্ছা এখানে তোমাদের একটা হিস্ট্রি রিলেটেড একটা কোশ্চেন বলে দিই। ফার্স্ট লোকাল সেলফ গভর্নমেন্টের কথা প্রথম কোন ব্রিটিশ গভর্নর বলেছিল বলো তো? লর্ড মায়ো। হ্যাঁ, এটা একটু নোট ডাউন করে নিতে পারো, আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, এটা হিস্ট্রি রিলেটেড প্রশ্ন, হিস্ট্রিতে দেয়। ফার্স্ট লোকাল, এই যে লোকাল সেলফ গভর্নমেন্ট কনসেপ্টটা দিয়েছিল লর্ড মায়ো। আচ্ছা, আমি কিন্তু তোমাদের খালি বলবন্ত রায় মেহতা কমিটির কথা বললাম, এছাড়াও কিন্তু বেশ 2-3টে কমিটি আছে, সেগুলো অতটা পপুলার নয়, কারণ এরকম দ্বিস্তরীয় চতুস্তরীয় নানান রকম সিস্টেমের কথা বলা হয়েছিল, ঠিক আছে। তার মধ্যে থেকে ত্রিস্তরীয়টাকেই আমরা অ্যাকসেপ্ট করি, ঠিক আছে। ম্যাম বলছি দেখো, একটু আগের পেজটা দেবেন, আগে, আগের পেজটা। আচ্ছা দেখো এটা,
হ্যাঁ ম্যাম, হ্যাঁ। ওকে। আচ্ছা, এখানে দেখো আমি তোমাদের একটা কথা বলি যে যারা গ্রাম সভা যে গ্রাম সেই অঞ্চল থেকেই হয়তো তাকে কোনো একটা ব্যক্তিকে সরপঞ্চ বা গ্রামের নমিনাল হেড হিসেবে সিলেক্ট করা হয়, কিন্তু এই পুরো সিস্টেমটা কিন্তু রাজ্য নির্বাচন কমিশন দ্বারা, স্টেট ইলেকশন কমিশন দ্বারা প্রসেসটা হয়। হ্যাঁ, গ্রাম মানে নির্বাচন ব্যবস্থা কিন্তু লোকালি হয় না, নির্বাচন ব্যবস্থা নির্বাচন কমিশন, রাজ্য নির্বাচন কমিশন, এটা হচ্ছে রাজ্য নির্বাচন কমিশন এটা পরিচালনা করে। আর খালি মনে রাখবে 11 শিডিউলে আছে, আমি কিন্তু এখানে ঠিক করে দিয়েছি, হ্যাঁ 119 নয় কিন্তু। ঠিক আছে ম্যাম। ওকে। আচ্ছা, এখানে আর একটা ব্যাপার বলে রাখি, এখন পঞ্চায়েতে একটা ব্যবস্থা করা হয়েছে মহিলাদের জন্য, মানে এখানে ধরো আগে মানে যারা এই অ্যাডমিনিস্ট্রেশনটাকে চালাবে, কতজন কিরকম চালাবে, ছেলে বা মেয়ের অনুপাত বলা হয়নি, কিন্তু এটাকে 33% রিজার্ভেশন ফর উমেন করে দেওয়া হয়। হ্যাঁ, এটা মনে রাখবে, এটাও প্রশ্নে দেয় তোমাদের যে কত শতাংশ মেয়েদের জন্য আছে। মানে ধরো এইখান মানে এই ধরনের সংগঠনের ক্ষেত্রেও কিন্তু তপশিলি জাতি মানে এসসি এসটি ওবিসি এই ধরনের রিজার্ভেশনের কথা বলা হয়ে থাকে। এটা তো মানে ভারতবর্ষের সমস্ত পরিকাঠামোর মধ্যেই আছে, কিন্তু এই উমেন্সদের জন্য যে রিজার্ভেশনটা সেটা আলাদা করে মনে রাখতে হয়। ঠিক আছে। আচ্ছা দেখো এই আচ্ছা, তাহলে এই পেজটা সবাইকার হয়ে গেছে তো? হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই যে ধরো পঞ্চায়েতের যে হেড, আচ্ছা পঞ্চায়েতের যে হেড তাকে তো এটাকে তো সরপঞ্চ বলে। আমাদের যে মিউনিসিপ্যালিটি হেড তাকে আমরা বলি ম্যাম চেয়ারম্যান। হ্যাঁ, মিউনিসিপ্যালিটির হেডকে বলা হয় চেয়ারম্যান। আর মিউনিসিপ্যালিটির যে কর্পোরেশন মানে মিউনিসিপাল মানে অ্যাকচুয়ালি আমি তোমাদের কি বললাম, আমাদের দু ধরনের সিস্টেম হয়। একটা হচ্ছে ধরো মিউনিসিপ্যালিটি, আমরা তো মিউনিসিপ্যালিটি ভাবি আমাদের যেটা আছে সেটাকে, কিন্তু মিউনিসিপ্যালিটির দুটো ভাগ, আমি আগেও বললাম একবার লিখে দিই। একটা হচ্ছে মিউনিসিপাল কাউন্সিল, একটা হচ্ছে কর্পোরেশন। ঠিক আছে। এই যে দেখো, এটা হচ্ছে স্মল টাউনের জন্য, কিংবা যেগুলো সবেমাত্র পরিবর্তন হচ্ছে গ্রাম থেকে শহরে সেগুলোর জন্য, এগুলো হচ্ছে বিগ সিটির জন্য। ঠিক আছে, পার্থক্যটা বুঝতে পারলে তো? মানে কাউন্সিল হচ্ছে মফস্বল, মানে যেটা গ্রাম থেকে শহরে পরিবর্তিত রূপ নিচ্ছে এখন, আর বিগ সিটির জন্য হচ্ছে কর্পোরেশন। এই কাউন্সিল গুলোকে বেশ কয়েকটা ওয়ার্ডে ভাগ করা থাকে, যেগুলোকে যার হেডকে বলা হয় কাউন্সিলর, তাই তো? এই নাম্বার অফ কাউন্সিলর গুলোর যারা হেড তাদেরকে বলা হয় চেয়ারপারসন। আর আমরা জানি যে এটা সব জায়গাতেই হয় যে চেয়ারপারসনের সাথে একজন মানে পৌর প্রধানের সাথে একজন উপপৌর প্রধান ভাইস চেয়ারম্যান থাকে। এরকম কর্পোরেশন, ঠিক আছে, কর্পোরেশনে এখানকার যে হেড, আমি একবার লিখে দিই, এটা তো চেয়ারম্যান। আর কর্পোরেশনের হেডকে কি বলে কেউ জানো? ম্যাম মেয়র। মেয়র বলে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তোমাদের আমি একটা খালি কথা বলি যে এই গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি পঞ্চায়েতি রাজের আন্ডারে, এটা একটু তোমরা মনে রাখবে, এটা আমি এইখানে লিখে দিচ্ছি। হ্যাঁ, আমি আগেরটা বোধহয় লিখিনি। 29 খানা লিখে দিয়েছি না, 29 খানা সাবজেক্টস আছে। এর বাইরে কোনো কিছুতে কিন্তু সেটা তার অন্তর্ভুক্ত জিনিস হলেও কিন্তু তার বিষয়ে এই পঞ্চায়েতি রাজ সিস্টেম কোনো মাথা গলাতে পারে না। এটা মনে রাখবে যে 29 খানা সাবজেক্ট আছে, তার বাইরে কিন্তু কোনো কিছুতে এরা মাথা গলাতে পারে না। ঠিক আছে। আচ্ছা দেখ, আমি নেক্সট যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ এই পঞ্চায়েত রাজ সিস্টেমের সম্পূর্ণ আলাদা এবার একটা জিনিস, সেটা হচ্ছে ইউনিয়ন এক্সিকিউটিভ। ইউনিয়ন এক্সিকিউটিভ কাদের বলা হয়? এটা হচ্ছে মেনলি এদের মধ্যে
যাদের আলোচনা করা হচ্ছে তারা কোন আর্টিকেলের অন্তর্গত সেটা পড়তে হয়। আমি এই জন্য একটুখানি দেখো লিখে দিয়েছি, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার উইথ হিস কাউন্সিল অফ মিনিস্টার, মানে প্রধানমন্ত্রী এবং তার আন্ডারে যে সমস্ত মন্ত্রিত্বগুলো আছে, আর অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। ঠিক আছে, এই সবকটা পোস্ট সম্পর্কে এই আর্টিকেল 52 থেকে 78 এর মধ্যে আলোচনা করা হয়। এই টোটাল এই যে গ্রুপ অফ দিস পিপল ইজ কল্ড ইউনিয়ন এক্সিকিউটিভ। ঠিক আছে, এদের মধ্যে কাকে কোন জায়গায় আলোচনা করা হয় সেটা পড়বো আজকে, মানে একটা একটা করে তোমাদের প্রতিদিনই এগুলো পড়াবো। আজকে দেখছি কতটা হয়। হ্যাঁ, দেখো, প্রেসিডেন্ট এটা হচ্ছে হি ইজ দ্য পার্ট অফ ইউনিয়ন এক্সিকিউটিভ। শুধু পার্ট অফ ইউনিয়ন এক্সিকিউটিভ না, হেড, নমিনাল হেড বলা যায়। এটার সম্পর্কে দুটো একটা কথা বলে নি। প্রেসিডেন্ট ইলেকশনের সঙ্গে তোমরা তো সবাই এখন ভোটার অধিকার পেয়ে গেছো। আমরা দেখো জানি যে প্রেসিডেন্ট ইলেকশন কিন্তু আমরা ডিরেক্টলি করতে পারি না। ঠিক আছে, এনার যে একটা প্রসেস আছে ভোটটার, সেই ভোট প্রসেসটার নাম হচ্ছে দেখো এ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। এনার ভোটের একটা ফর্মুলা আছে এবং এই ফর্মুলায় আমরা ইনডিরেক্টলি মানে যোগদান করি। কিরকম, আমরা যাদের সিলেক্ট করি তাদের দ্বারা ইনি সিলেক্টেড হন। ঠিক আছে, মানে এরা নমিনেশন পান এবং নমিনেটেড পিপলদের মধ্যে এনারা সিলেকশন হন। এবং এটা খুব ইন্টারেস্টিং, জানো তো, ধরো নমিনেশন পেয়েছেন 5 জন। ঠিক আছে, এবার ধরো আমরা সবাই ভোটার, সৌরভ, অভিরূপ, দেবজ্যোতি, তারপর সুদীপ, এরা তোমরা ধরো সবাই আছো, তার সাথে আমরা সবাই হচ্ছে প্রেসিডেন্টের সিলেকশনে বসেছি। এবার আমরা কিন্তু যাকে পছন্দ তাকে ভোট দেবো না, আমাদের একটা প্রেফারেন্স লাইন তৈরি করতে হয়। ঠিক আছে, আমি ফার্স্ট কাকে চাই, আমি প্রথম একজন প্রেসিডেন্ট হিসেবে ধরো আমরা বসেছি তো, আমরা কাকে চাই, ধরো আমি ফার্স্ট 1 নম্বরে লিখলাম এ বি সি, মানে 1 2 3 4 5 দিয়ে 5 জন প্রেফারেন্স লিখে দিলাম। এরকম তোমরাও জমা দিবে। এবার কি হবে, ফার্স্ট প্রেফারেন্স সবার চেক করা হয় এবং একটা রিকোয়ার্ড কোটা আছে। রিকোয়ার্ড কোটা কত? রিকোয়ার্ড কোটা 50%, অ্যাটলিস্ট 50% তাদের পেতে হবে, তাই তো? 50% যে পেয়ে যায় তো সিলেক্টেড, তোমার প্রেসিডেন্ট হয়ে গেল। এবার ধরো ইকুয়াল হয়ে গেল, মানে এমন একজন হলো যে যারা দুজন ইকুয়াল পেলো, তখন বাকি প্রেফারেন্স গুলোকে বাদ দিয়ে দেওয়া হয়। এবার তারপর প্রত্যেকের সেকেন্ড প্রেফারেন্স চেক করা হয়, এরম করে প্রেসিডেন্ট সিলেকশন হয়। ঠিক আছে, আর এটা কিন্তু ব্যালট পেপারে হয়। হ্যাঁ, মানে প্রত্যেককে ব্যালট পেপার দেওয়া থাকে এবং ব্যালট পেপার হচ্ছে সিলেকশন পেপার, সেখানে প্রত্যেকের প্রেফারেন্সেস গুলো লেখে। ঠিক আছে, এবং দেখো, বুঝতে পেরেছি সিলেকশন প্রসেসটা? ম্যাম এটা কি ওই লোকসভাতে হয় তাই তো? না, লোকসভাতে হয় বলে না, এটা দেখো এরা কারা কারা এটার জন্য আমি লিখেছি লোকসভা, রাজ্যসভা তো মানে আমাদের পার্লামেন্ট তো অংশগ্রহণ করাই, তাছাড়া লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য স্টেটস অ্যান্ড লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ অফ দ্য ইউনিয়ন অফ দিল্লি অ্যান্ড পুদুচেরি। এই যে মানে ইউটিস গুলো যেগুলো আছে, ঠিক আছে, ইউটিস গুলোর মধ্যে দিল্লি আর পুদুচেরির যা লেজিসলেটিভ অ্যাসেম্বলি, আর এই যে মানে লোকসভা রাজ্যসভা ছাড়াও এই যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য স্টেট, মানে বিধানসভাও কিন্তু এখানে অংশগ্রহণ করে। আচ্ছা, বিধান পরিষদ মানে লেজিসলেটিভ কাউন্সিলের কিন্তু কোনো রোল নেই। আর একটা রোল নেই, এটা হচ্ছে, এটা তোমরা মনে রাখবে যে এখানে এদের রোল নেই। ঠিক আছে, আমি দাগ করে দিলাম, এটা মনে রাখবে। আচ্ছা, আর একটা দেখো, এখানে আর একটা আছে, আমাদের লোকসভা ও রাজ্যসভার কিছু পার্সন আছে যারা প্রেসিডেন্ট দ্বারা নমিনেটেড হয়, মোট 14 জন। আমি এখানে লিখছি দেখো, 14% নমিনেটেড, মানে পার্লামেন্টে। ঠিক আছে, পার্লামেন্টে 14 জন আছে যারা নমিনেটেড হয় প্রেসিডেন্টের দ্বারা, তাদেরও কিন্তু এই ইলেকশনে কোনো অংশগ্রহণ করা চলে না। হ্যাঁ, লোকসভায় 12 জনকে, দেখো লোকসভায় 12 জনকে রাষ্ট্রপতি চয়েস করে, আর রাজ্যসভায় 2 জনকে, মানে এদেরকে নমিনেট করে রাষ্ট্রপতি নিজের পছন্দ অনুযায়ী। এবং নিজের পছন্দ অনুযায়ী থেকেও বলা হয়, মানে যাদের সামাজিক ক্ষেত্রে বা নিজেদের কোনো বিশেষ ক্ষেত্র আছে, বিশেষ জায়গায় কৃতি লোকেদের এখানে রাষ্ট্রপতি সিলেক্ট করে। যেমন ধরো এই সচিন তেন্ডুলকার, রেখা যে ফিল্ম আর্টিস্ট, এদের যে সিলেক্ট করছে রাষ্ট্রপতি দ্বারা সিলেক্ট নমিনেটেড। ঠিক আছে, এরা কিন্তু এই প্রেসিডেন্ট ইলেকশনে অংশগ্রহণ করতে পারে না। দেখো এই প্রেসিডেন্ট ইলেকশনটা তোমরা বুঝলে কিনা, সবাই বুঝতে পারলে না? একবার বলবো, বলো। ম্যাডাম আরেকবার বললে একটু ভালো হয়, ওই হ্যাঁ, আরেকবার বলুন। রাজ্যসভাটা এটা আরেকবার বলেন।
ওকে ওকে, আবার বলছি, খুব ভালো মতো শোনো। দেখো, প্রেসিডেন্ট ইলেকশনটা প্রথম থেকে বলছি। প্রেসিডেন্ট হচ্ছে কি আমাদের দেশের নমিনাল হেড, ঠিক আছে? আলটিমেট কোনো বিল পাস করাতে গেলে, বিল থেকে অ্যাক্ট হতে গেলে তার সাইন লাগে, এক্সেপ্ট মানি বিলে, মানে বাকি সমস্ত কিছুতে এই প্রেসিডেন্টের এরকম ক্ষমতা থাকে, তিনি ডিলে করতে পারেন। কিন্তু একমাত্র মানি বিলকে তাকে 14 দিনের মধ্যে ছেড়ে দিতেই হয়, বাকি সমস্ত জিনিস তিনি ডিলে করতে পারেন। এরকম তার পাওয়ারগুলো সম্পর্কে বলছি, তার বিশেষ কিছু পাওয়ার আছে। প্রেসিডেন্টের সিলেকশন কি করে হয়? প্রেসিডেন্ট হচ্ছে, কারা সিলেক্ট করে আগে দেখে নাও। লোকসভা ও রাজ্যসভা, মানে আমাদের পার্লামেন্টে দুটো ভাগ আছে, লোকসভা আর রাজ্যসভা, তাই তো? মানে দুটো ঘর আছে, উচ্চকক্ষ আর নিম্নকক্ষ, লোকসভা রাজ্যসভা। এই লোকসভা রাজ্যসভার যারা মেম্বার্স, তারা ধরো এমপি এমএলএরা, মানে লোকসভা রাজ্যসভার মেম্বার্স কারা? এমপি, এমএলএ, ঠিক আছে? দাঁড়াও, এরা সিলেক্ট করে। এছাড়া লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে যারা মেম্বার তারা সিলেক্ট করে, কিন্তু লেজিসলেটিভ কাউন্সিল কিন্তু সব স্টেটে নেই। যেমন পশ্চিমবঙ্গে আবার নতুন করে ফেরত আসছে, পশ্চিমবঙ্গে 1969 সালে ডিজলভ হয়ে গেছিল, ছিল, কিন্তু পশ্চিমবঙ্গে আমাদের এখনকার যে প্রেজেন্ট সিএম, সে আবার সেটাকে ফেরত আনছে। তাদের কোনো মানে বিধান পরিষদের কোনো ভূমিকা নেই। এবং দিল্লি, আমাদের তো পুদুচেরি, দিল্লি, এরকম পাঞ্জাব বলছি, আন্দামান নিকোবর, এরকম বিভিন্ন 7খানা ইউটিস আছে। তার আমাদের দিল্লি আর পুদুচেরির যারা লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তারা অংশগ্রহণ করে। কিন্তু অংশগ্রহণ করতে পারে না কারা? এই লোকসভা রাজ্যসভা যারা রাষ্ট্রপতি দ্বারা নমিনেটেড হয়, ঠিক আছে, তারা কিন্তু এই ভোটদানে অংশগ্রহণ করতে পারে না, কারণ সেখানে তো পক্ষপাতিত্ব হয়ে যাবে না। ধরো যারা আছে, তারা তাদের যে রাষ্ট্রপতি সিলেক্ট করেছিল, তাদের তাদের উপর পক্ষপাতিত্ব করতে পারে, ওই জন্য তাদেরকে বাদ দেওয়া হয় এই সিলেকশন প্রসিডিওর থেকে। আর এই প্রসেসটা কিভাবে হয়? যতজন মেম্বার আছে সবাইকে একটা ব্যালট পেপার দেওয়া হয়, এবং ব্যালট পেপারটা কি একজনকে ভোট দেওয়ার জন্য নয়, একটা প্রেফারেন্স অর্ডার তৈরি করার জন্য, ঠিক আছে? ধরো ধরো আমি বলছি, আমাদেরই ধরো চয়েস করবো, আমরা এখানে যারা 4-5 জন আছি, আমাদেরকে সিলেক্ট করবে। ধরো ফার্স্টে সৌরভের নাম লিখলো, দ্বিতীয়তে অভিরূপের নাম লিখলো, এরকম করে একটা মানে একটা সিরিজ তৈরি করলো। এবার কি হলো, মানে প্রত্যেকে, ধরো আমাদের ভোট দিয়েছে 200 জনের, এই ফার্স্ট প্রেফারেন্সটাকে চেক করা হয়। এবং সেখানে যদি কোটা ফিল আপ হয়ে যায়, মানে কোনো একজন ব্যক্তি যদি 50% পেয়ে যায়, 50% লিড করে, ব্যাস প্রেসিডেন্ট সিলেক্টেড। যদি না হয়, তাহলে সেকেন্ড প্রেফারেন্স চেক করা হয়, ঠিক আছে? এইভাবে এই প্রেসিডেন্ট ইলেকশনটা হয়। দেখো, বুঝতে পারলে কিনা? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, সবাইকার পরিষ্কার আছে? আসলে হ্যাঁ কি ম্যাম, বলতো, এই জিনিসগুলো না, মানে তুমি ভালো মতো বুঝে নাও, বুঝে নিলে তুমি খুব ভালো মতো লিখতে পারবে। এবার তোমার প্রশ্নগুলো কনসেপ্টে লিখতে পারবে, কারণ এত কথা, কারণ আমি প্রেসিডেন্ট পড়াবো, প্রধানমন্ত্রী পড়াবো, মুখ্যমন্ত্রী পড়াবো, গভর্নর পড়াবো, সব একদম ঘেঁটে হয়ে যাবে মতো, ঠিক আছে? আমি নেক্সট টপিকে যেতে পারি? হ্যাঁ এখানটা হ্যাঁ সম্পর্কে ম্যাম। কোনো ডাউট আছে তো? না না ম্যাম। না ম্যাম। ঠিক আছে, তোমাদের ডাউটস থাকলে ভালো আমাকে জানাবে। আচ্ছা দেখো, এবার হচ্ছে নেক্সট প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা, ঠিক আছে? রাষ্ট্রপতির এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি? তাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। হি মাস্ট বি আ সিটিজেন অফ ইন্ডিয়া। হি মাস্ট বি আ সিটিজেন অফ ইন্ডিয়া। কমপক্ষে 35 বছর বয়স হতে হবে। এই প্রশ্নটা কিন্তু তোমাদের ভীষণ কনফিউজিং। প্রেসিডেন্ট হতে গেলে কত বয়স হতে হবে, প্রধানমন্ত্রী হতে গেলে কত বয়স হতে হবে, রাজ বয়স হতে হবে। হ্যাঁ হয়, হ্যাঁ, এটা তার জন্য কত বছর বয়স লাগে? 35 বছর মিনিমাম। মিনিমাম আর 35 প্রেসিডেন্ট বছর। ম্যাডাম সব তো তোর বয়স্ক এখনো হয়ে দেরি হচ্ছে। আছে, তোর এখন সবে হ্যাঁ, 21, এখন দেরি আছে। না না, হচ্ছে এরকম একটা প্রশ্ন আছে, ইয়াংগেস্ট প্রেসিডেন্ট কে ছিল, কিন্তু এত অল্প বয়সে কেউই হয়নি। ম্যাম সবই তো 60 ম্যাডাম আমি তো ম্যাডাম চাইলে প্রেসিডেন্ট হতে পারবো, দেব যদি তো তাও পারবেন। হ্যাঁ ম্যাম। না তো দেখো, একটা ব্যাপার আছে, ওটা একটা সেই বাংলাদেশ। জন্য সবাইকে দ্বারা নির্বাচিত হওয়ার জন্য, মানে যে যোগ্যতাটা নিতে হয়, সেটা হতে হতেই বয়স হয়ে যায়। হ্যাঁ, 7 মানে বছর। 35 50 এত কমে কেউই হয়নি আজ পর্যন্ত, কিন্তু হবে না মনে হয়, তোমরা চেষ্টা করো না, হবে যাবে।
যারা যারা চেষ্টা যেন সৌরভ চেষ্টা করতে চাইছে না নাকি? না না সৌরভ ওর ম্যাম সৌরভ ক্লাবের প্রেসিডেন্ট হবে। না না, অভিদা আমি তাও হবো, ডিপোজিটে তো আর তাও ভোট হবে, ও তো করবো। বাংলাদেশে। ও ফরেনার। হ্যাঁ, হ্যাঁ এটা না, ভারতের নাগরিকত্ব পেয়ে যেতে পারে। ভারতের নাগরিকত্ব পেতে 5 বছর সময় লাগে। ভারতের নাগরিকত্ব পেয়ে যেতে পারে। আচ্ছা দেখো, তারপর একটা প্রসেস, যে হি শুড কোয়ালিফাই দ্য কন্ডিশন টু বি ইলেক্টেড অ্যাজ দ্য মেম্বার অফ আ লোকসভা। লোকসভায় মিনিমাম নির্বাচিত হওয়ার জন্য যেটুকু যা যা দরকার সেই কন্ডিশন গুলো তাকে কোয়ালিফাই করতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে তিনি কোনো মানে হি শুড নট হোল্ড এনি অফিস অফ প্রফিট, তিনি সরকারের আন্ডারে কোনো পোস্টে থাকতে পারবেন না। তাকে এই রাষ্ট্রপতি নমিনেশনে আসার আগে সেই পোস্টটাকে বিহোল্ড করিয়ে আসতে হবে, ঠিক আছে? নমিনেটেড হলেই যে সে প্রেসিডেন্ট হবে এমন না, কিন্তু সেই সময় তাকে ওটা বিহোল্ড করে আসতে হয়, মানে সাসপেন্ড হয়ে আসতে হয়, ঠিক আছে? এটাকে বলে বিহোল্ড করা। আচ্ছা, তিনি পার্লামেন্ট বা অন্য কোনো রাজ্য আইনসভার সদস্য হতে পারবেন না, ঠিক আছে? এটা এখানে লেখা নেই। শুধু লোকসভার সদস্য হওয়ার জন্য যে কোয়ালিফিকেশন দরকার সেটা প্রয়োজন, কিন্তু অন্য কোনো মানে ধরো রাষ্ট্রপতি হওয়ার জন্য কোনো রাজ্যের কোনো আইনসভায় তার থাকলে চলবে না, ঠিক আছে? এছাড়াও মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কি করতে হয় জানো তো? মোটামুটি মানে এটা একটা আমি পুরনো তথ্য থেকে জানি, কিন্তু অ্যাট প্রেজেন্ট মানে আমি পুরোনো একটা বইয়ের তথ্য থেকে বলছি, 15,000 টাকা মতো, 15,000 বলছি, 1,50,000 টাকা মতো একটা ডিপোজিট রাখতে হয়, এবং তোমাকে নমিনেট করবে এরকম 50 জন ব্যক্তি থাকতে হয়, ঠিক আছে? এতগুলো কাণ্ড করার পর এইটা হচ্ছে মানে রাষ্ট্রপতি হওয়ার মানে মনোনয়নপত্র জমা দেওয়া যায়। আচ্ছা দেখো, আচ্ছা এই পেজটা আমি ব্ল্যাঙ্ক রেখেছি এই রাষ্ট্রপতি সম্পর্কে কিছু বলার জন্য। দেখো, রাষ্ট্রপতি অ্যাপয়েন্টমেন্ট করলাম, এলিজিবিলিটি করলাম, এবার হচ্ছে রাষ্ট্রপতিকে ধরো সরানো হবে। কি কি প্রসেসে সরানো যায় রাষ্ট্রপতি বা যে কোনো কাউকে সরানোর জন্য যে প্রসেসটা, সেটা বলে ইমপিচমেন্ট প্রসিডিওর, ঠিক আছে? আজ অব্দি আমাদের ভারতে রাষ্ট্রপতি সরানো হয়নি, মানে এরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যেখানে এরকম রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করতে হয়, ঠিক আছে? এবার দেখো, রাষ্ট্রপতি ইমপিচমেন্ট অনেক কারণ হতে পারে। দেখো, ইমপিচমেন্ট কথাটা হচ্ছে তার অপসারণ, ঠিক আছে? এক হচ্ছে কোনো কারণে তার মৃত্যু হলে, ঠিক আছে, সেক্ষেত্রে তিনি সরে যেতে পারেন। কিংবা যেটা হচ্ছে কোনো তার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হলে এবং সেটাকে তাকে 14 দিনের নোটিশ দিয়ে জানাতে হয়, ঠিক আছে? তাকে যদি কোনো রকম অভিযোগে অভিযুক্ত করা হয় 14 ডেজ নোটিশ তাকে পাঠানো হয়, এবং তাকে তখন সেই পদ থেকে অপসারণ করা হয়। প্রেসিডেন্টের পদ ভ্যাকেন্ট হয়ে গেলে কি করা হয় জানো? সেই পোস্টে কে বসে, সেই জায়গাটা দখল করে, বা মারা গেলে বা যে কোনো কারণে ভাইস প্রেসিডেন্ট। এবং একই সাথে প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্ট দুজনেই মারা গেল বা দুজনকেই কোনো কারণে অপসারণ করা হলো, সেই জায়গায় সেই পদে যে বসে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ম্যাম সুপ্রিম কোর্টের আন্ডারে চলে যায় তখন এটা। হ্যাঁ ম্যাম এটা হয়ে গেলে একটা জিনিস একটু বলবেন যে হ্যাঁ ইয়ে বলো বলো। কাকে বলে, ওই এমার্জেন্সি কাকে বলে? আচ্ছা 75-এ যে একটা এমার্জেন্সি হয়েছিল, হ্যাঁ 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 সেই এমার্জেন্সিটা কি? হ্যাঁ, একটা আমাদের দেশে এমার্জেন্সি এরম কারণে হতে পারে, সেটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, ফিনান্সিয়াল এমার্জেন্সি, আর আর একটা আমার মনে পড়ছে না, ঠিক আছে? 3 ধরনের এমার্জেন্সি হয়। এবং এই এমার্জেন্সি অবস্থাটা মানে দেশে অস্থিরতা অবস্থা, রাজনৈতিক অস্থিরতা অবস্থা, বা উম, যেটা ধরো এই ইন্দো পাক ওয়ারের সময় হয়েছিল, ঠিক আছে, ইন্দো চায়না ওয়ারের সময় হয়েছিল। এই সময় রাষ্ট্রপতি কি করে, সারা দেশে রাষ্ট্রপতি শাসন জারি করা মানে সমস্ত রকম ফান্ডামেন্টাল রাইটস ক্যান্সেল হয়ে যায়, ঠিক আছে? শুধুমাত্র আর্টিকেল 19টা চালু থাকে। আর্টিকেল 19-এ আমাদের মানে কথা বলার স্বাধীনতা, বাক স্বাধীনতা দেওয়া আছে, সেই স্বাধীনতা চালু থাকে। বাকি সমস্ত রকম স্বাধীনতা, ধরো এক জায়গা থেকে আরেকটা জায়গায় স্বাধীনতা যাওয়ার স্বাধীনতা, তোমার নিজস্ব ধর্ম প্র্যাকটিস করার স্বাধীনতা, এগুলো সমস্ত বন্ধ করে দেওয়া হয়। এবং এটা মানে যেমন ধরো 1975 থেকে 1977 অব্দি যেটা হয়েছিল, এটা ইন্দিরা গান্ধী করে রেখেছিলেন,
হ্যাঁ ওটাই বলছি, ওটাই। অপারেশন হ্যাঁ। ব্লু স্টার, তারপর অপারেশন ব্লু স্টার চলছিল, যেটা সেই শিখ ধর্মীয়দের শিখ ধর্মীয় যারা অস্ত্র নিয়ে অমৃতসর মন্দিরে থাকতেন তাদেরকে দমন করার জন্য। ঠিক আছে। তারপর এই অনেক পলিটিক্যাল পার্টিকে ব্যান করে দিয়েছিলেন ইন্দিরা গান্ধী সেই সময়। হ্যাঁ, কারণ সেই সময় একটা ভীষণ রাজনৈতিক অস্থিরতা চলছিল, কারণ ইন্দিরা গান্ধী পার্টির সাথে অন্য পার্টির, কারণ সেই মুহূর্তে ইন্দিরা গান্ধীকেও কনস্টিটিউশন না মানার জন্য জেলে যেতে হয়েছিল। এবং তিনি যখন প্রধানমন্ত্রিত্ব পেয়েছিলেন তিনি কিন্তু বেশ কিছু জিনিস নিজের মতো করে ব্যান করে দিয়েছিলেন। এবং মানে তিনি কি বলতো, তিনি যখন ক্ষমতায় ছিলেন তিনি নানা রকম মানে সেটা হচ্ছে প্রধানমন্ত্রিত্ব, এবং প্রেসিডেন্ট যেটা করে সেটা হচ্ছে প্রেসিডেন্টের প্রধানমন্ত্রীর পরামর্শে প্রেসিডেন্ট এই এমার্জেন্সিটা জারি করে, এবং এটা 6 মাস থেকে প্রায় 2 বছর মতো চলতে পারে। ঠিক আছে। আচ্ছা, এই তার মধ্যে কোনো ইলেকশন হবে না? না, এই সময় কোনো ইলেকশন চলে না। ঠিক আছে। এবং এই এমার্জেন্সি চলাকালীন, এবং সেটা প্রেসিডেন্ট মানে এই সময় দেখো ইলেকশনের ওপর অতটা বাধা নিষেধ না থাকলেও, ঠিক আছে, এখানে অনেক কটা ব্যাপার জড়িয়ে আছে। যেমন ধরো বলি যে কোনো একটা ইলেকশন এই সমস্ত কেন্দ্র করেই তো রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়। এবার ওনারা কি বলছেন, লোকেদের মানে সাধারণ মানুষের ওপর বেশ কিছু আইন তারা জারি করে দেয়, এবং এই সময় আরো একটা কি করতে পারে যে মনে হচ্ছে এরা কোন রকম সমস্যার সৃষ্টি করতে পারে এরকম কিছু ব্যক্তিকে তারা আটকও করে রাখতে পারে। ঠিক আছে, প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট বলে যেটাকে। এরকম অনেক কিছু মানে সাধারণ মানুষের উপর বেশ কিছু আইন সে সময় জারি করে দেওয়া হয়। আমাদের দেশে অর্থনৈতিক এমার্জেন্সি কখনো আসেনি, ফিনান্সিয়াল এমার্জেন্সি কখনো আসেনি, কিন্তু ন্যাশনাল এমার্জেন্সি এসেছিল। ঠিক আছে ম্যাডাম, ম্যাম থ্যাংক তাহলে ইউ। রাষ্ট্রপতি শাসনটাই ইমার্জেন্সি? হ্যাঁ, রাষ্ট্রপতি শাসনটাই হচ্ছে ইমার্জেন্সি। ঠিক আছে। 144 দ্বারা জারি থাকে, এরকম বিভিন্ন জিনিস থাকে। এই ইলেকশন চলবে কিনা এই সময়, কিন্তু ইলেকশন একদম চলবে না বলতে পারো না, সেটা হচ্ছে তোমার নির্বাচন কমিশনের উপর ডিপেন্ড করে যে তারা সেটাকে কন্ডাক্ট করতে পারবে কিনা। এটা স্টেট ওয়াইজ ডিপেন্ড করে। ঠিক আছে। আচ্ছা দেখ, এই আচ্ছা, রাষ্ট্রপতি অপসারণ পদ্ধতিটা আমি তোমাকে বলি। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হয় সেই জায়গায় বসে, কিংবা সিনিয়র মোস্ট জাজ। ধরো চিফ জাস্টিস অফ ইন্ডিয়াও সেখানে বসলো না, সিনিয়র মোস্ট জাজ ওই পদটা দখল করে। কিন্তু এই যেই বসুক না কেন প্রেসিডেন্টের জায়গায়, ম্যাক্সিমাম 6 মান্থস, তার মধ্যে কিন্তু ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট যে পদটাই খালি হোক না কেন সেই এই সময়ের মধ্যে কিন্তু সেটা ফিল আপ করতে হবে। ঠিক আছে। আচ্ছা দেখো, এই যে আমি তোমাকে বললাম যে 14 days একটা নোটিশ পাঠানো হয়। ঠিক আছে। এই নোটিশটা পাঠানোর জন্য বা এই নোটিশটা মানে যারা এই অভিযোগটা দায়ের করে তাদের জন্য মানে পার্লামেন্টের যে কক্ষের থেকে এই অভিযোগটা আসছে সেই কক্ষের 1/4 অংশ সেই নোটিশটা পাঠাবে, এবং এটাকে মানে এই নোটিশটা পাঠায় মিনিমাম পার্লামেন্টের 1/4 অংশ, এবং এটাকে সাপোর্ট পেতে হয় 2/3 তবে এই জিনিসটা কার্যকর হয়। ঠিক আছে, এবং রাষ্ট্রপতি পদচ্যুত হন। আচ্ছা দেখো, রাষ্ট্রপতির যে সমস্ত ক্ষমতাগুলো থাকে সে সমস্ত ক্ষমতাগুলো হচ্ছে ধরো শাসন, আইন, অর্থ, বিচার, মানে সমস্ত বিল রাষ্ট্রপতি নিজের কাছে আটকে রেখে দিতে পারে। ঠিক আছে। এই ধরো এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ঠিক আছে, এটা উনি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, ঠিক আছে, এটাকে তো তিনি নিজের কাছে রেখে দিতে পারেন। তিনি 1 বছর 2 বছর তিনি তার কার্যকালের মধ্যে যে কোনো সময় সেটাকে করলেন কিংবা করলেন না সেটা নিয়ে কিন্তু কেউ কিছু আর বলতে পারবে না। হয়তো অ্যাপিল করতে পারে, কিন্তু তার থেকে বেশি মানে তিনি নিজের ইচ্ছে মতো সেটাকে ডিলে করাতে পারেন, কিন্তু একমাত্র তাকে উত্তর দিতে হয় এবং সেটাকে তিনি কোনোভাবেই এটাকে ক্রস কোয়েশ্চেন করতে পারেন না, সেটা হচ্ছে মানি বিল। ঠিক আছে। মানে একমাত্র করতে পারে না হচ্ছে মানি বিলের ক্ষেত্রে। মানি বিলের ক্ষেত্রে তার যদি কোনো রকম সংশোধন থাকেও তাকে 14 দিনের মধ্যে উত্তর করতে হয় এবং সেটাকে পাস করিয়ে দিতে হয়। এছাড়াও এটা হচ্ছে প্রেসিডেন্টের আর একটা ক্ষমতা থাকে যে কোনো ডেথ সেন্টেন্সকে নাকচ করে দেওয়া।
একমাত্র যদি কেউ ক্ষমা করতে পারে এটা হচ্ছে পার্ডনিং পাওয়ার বলা হয়, ঠিক আছে? এটা কোনো আইন সংক্রান্ত বা পলিটিক্যাল পাওয়ার নয়, এটা হচ্ছে তার পার্ডনিং পাওয়ার। একমাত্র কোনো ব্যক্তির যদি ডেথ সেন্টেন্স হয়, ফাঁসির আদেশ হয়, সেটা একমাত্র যিনি নাকচ করতে পারেন তিনি হচ্ছেন প্রেসিডেন্ট। কিন্তু সেক্ষেত্রে কিন্তু মানে এটা যে তিনি তিনি নিজের ইচ্ছা মতো কিন্তু করতে পারেন না, এই সুপ্রিম কোর্টে যে সমস্ত জাজের বেঞ্চ আছে তাদের সাথে আলোচনার ভিত্তিতে তিনি এটা ঠিক করেন। আচ্ছা ম্যাম, ডিভিশন বেঞ্চ কাকে বলে? ডিভিশন বেঞ্চ হচ্ছে ধরো এই সুপ্রিম কোর্ট, ঠিক আছে? এই সুপ্রিম কোর্ট বা ধরো রাজ্যের হাইকোর্ট আছে, তাদের একটা বেঞ্চ করে, যেমন সুপ্রিম কোর্টে ম্যাক্সিমাম 31 জনের একটা বেঞ্চ আছে, ঠিক আছে? তার থেকে কমও থাকতে পারে, কিন্তু তার থেকে এক্সিট করবে না। তাদের যে বিচার ব্যবস্থা তাতে ম্যাক্সিমাম যতজন থাকতে পারে সেটা হচ্ছে তাদের ডিভিশন বেঞ্চ, ঠিক আছে? এখন আগে সেটা 28 ছিল এবং সেটা এখন 31 জন হয়েছে এখন সুপ্রিম কোর্টে। হাইকোর্টটা স্টেট ওয়াইজ ম্যাটার করে, ঠিক আছে? কোন একটা বিচার ব্যবস্থা ঠিক যারা আছে। অংশগ্রহণ করে, যে যে গ্রুপ অফ জাজেরা, মানে ওরাও লয়ার কি? ওরাও কি লয়ার? অ্যাকচুয়ালি দেখো লয়ার সবাই, যারা লয়ার ল পড়ে তারা সবাই লয়ার, ঠিক আছে? কিন্তু অ্যাডভোকেট তারা হয় যারা হচ্ছে এই এক্সপিরিয়েন্স গেইন করে বা কোন একটা জায়গায় অ্যাপয়েন্টেড হয়, মানে সরকারিভাবে। লয়ার সবাই তোমাকে ল সংক্রান্ত আহ, উপদেশ পরামর্শ সবাই দিতে পারবে যারা ল পড়ছে। কিন্তু তোমার হয়ে কাজ করতে হবে, তোমার হয়ে কোনো একটা কেস ফাইল করতে পারবে, সেটা হচ্ছে যারা করে, সেটা তারা হচ্ছে অ্যাডভোকেট, আচ্ছা। ঠিক আছে? আচ্ছা, দেখো, আচ্ছা এই যে ধরো তারপর রাষ্ট্রপতির যে আর একটা ক্ষমতা, যে দেশে কোনোভাবে একটা এমার্জেন্সি জারি হলো, সেই এমার্জেন্সি সিচুয়েশনে কোনো একটা, আমাদের দু ধরনের ফান্ড হয় জানো তো দেশের, সেটা হচ্ছে একটা বলে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, একটা হচ্ছে কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া। কনসলিডেটেড হচ্ছে যেখানে প্রি প্ল্যান্ড, মানে ধরো আমাদের দেশে যত সরকারি কর্মচারী আছে তাদের যে টাকা যাবে, আমাদের দেশে রোড কনস্ট্রাকশনে কত টাকা যাবে, আমাদের দেশে কোনো একটা জায়গায় স্কুল কনস্ট্রাকশনে কত যাবে, হসপিটাল কনস্ট্রাকশনে কত টাকা যাবে, এটা হচ্ছে কনসলিডেটেড, যেটা প্রি প্ল্যান্ড। কিন্তু যেটা আকস্মিক আছে, ধরো আমফানের ফলে আমাদের যে ক্ষতি হয়েছে, বা অন্য কোনো ধরো ভূমিকম্পের ফলে যে কোনো ক্ষতি হয়েছে, হঠাৎ করে আমাদের জীবনে যেগুলো আসে, বা হঠাৎ করে যেগুলো সেন্ট্রালকে মেটাতে হয়, সেটা হচ্ছে কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া থেকে আসে। এটা মনে রাখবে, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। এবং তোমরা নোট ডাউন করে নিয়েছো যেটা বললাম? হ্যাঁ ম্যাম ম্যাম। করছি। আচ্ছা দেখো, আমি লিখে দিচ্ছি দাঁড়াও। দুটো ফান্ড আছে, একটা হচ্ছে এই কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়াটা কিন্তু প্রেসিডেন্ট এটাকে সম্মতি দেয়, হ্যাঁ? লিখে নাও তোমরা। ম্যাম বলছি যে যখন ওই লোকসভার ভোট হয় তখন ম্যাডাম কে শাসন করে ওই টাইমটাতে? লোকসভার ভোট মানে ওই সময়তে ধরো লোক মানে প্রেসিডেন্ট শাসন করে কিনা সেটা বলছো? হ্যাঁ ম্যাম ওইটাই জিজ্ঞেস। প্রেসিডেন্ট সিলেকশন তো তখন হয় না, সেই সময়কার যে রাষ্ট্রপতি থাকে সেই তিনি। এটা তো মানে স্টেপ বাই স্টেপ হয়। লোকসভাটা যখন চেঞ্জ হয় তখন তো আহ, মানে ওই একটা নির্দিষ্ট পিরিয়ডের জন্য, মানে যতদিন অবধি আর একজন কেউ না আসছে ততদিন তার আগের যে জন আছে তার দ্বারাই হয়। যে ডেটে ধরো লোকসভা যেদিন সিলেকশন হয়ে যায় সেদিন আগেরটা ডিজলভ হয়ে যায় এবং আর একটা নতুন গঠন হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে যে ওই ডেট, ততদিন যতদিন হ্যাঁ না হ্যাঁ নতুন কেউ আছে ততদিন হচ্ছে যে ওই কেয়ারটেকার টাইপের হয়ে থাকে, তাই তো? হ্যাঁ, মানে তাদের মোটামুটি তারা কি বলবো অলিখিত ভাবে, মানে যেটা বলে বকলমে থাকা সেরকম থেকে যায়, আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা তোমরা যখন কোনো পরীক্ষা দিতে যাবে, প্রেজেন্ট রাষ্ট্রপতি, প্রেজেন্ট উপরাষ্ট্রপতি, এগুলো সমস্ত কিন্তু খুব ভালো মতো পড়ে যাবে এবং তারা কততম সেটা পড়ে যাবে, ঠিক আছে?
বা এটা কততম লোকসভা নির্বাচন, এটা কততম রাজ্যসভা নির্বাচনটা তো ইম্পর্টেন্ট না, কিন্তু এটা কততম লোকসভা নির্বাচন, এটা এমনি কততম রাষ্ট্রপতি, এটা পড়ে যাবে। আর তোমরা তো সেন্ট্রালের এক্সাম যখন দাও তোমাদের মানে বাঙালি রাষ্ট্রপতি সম্পর্কে আলোচনা, বাঙালি রাষ্ট্রপতি তো জানো, প্রণব মুখোপাধ্যায়। হ্যাঁ ম্যাম। আচ্ছা, এরকম প্রশ্ন দেয় যে কোন একজন সায়েন্টিস্ট প্রেসিডেন্ট হতে পেরেছিলেন? ওই আব্দুল কালাম, একমাত্র সায়েন্টিস্ট ব্যাকগ্রাউন্ড থেকে তিনিই এসেছিলেন। এবং এমন একজন প্রেসিডেন্টের নাম বলো যিনি ফিনান্স মিনিস্টারও ছিলেন, ফিনান্স মিনিস্টার প্রণব মুখার্জি। ফার্স্ট মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাটিল। ঠিক আছে, এই জিনিসগুলো পড়বে। যেমন আমি রিসেন্ট একটা এক্সাম দিয়ে এলাম, সেখানে মানে ইন্ডিয়ার ব্যাপারে জিজ্ঞেস করেনি, এরকম একটা প্রশ্ন দিয়েছিল যে এই যে আমেরিকার যে প্রেসিডেন্ট, ঠিক আছে, জো বাইডেন, উনি কোন পার্টির তরফ থেকে এসছেন? উনি তো প্রেসিডেন্টে তো অ্যাজ সাচ কোনো পার্টি থাকে না, কিন্তু উনি কোন প্রেসিডেন্ট পার্টি থেকে এসছেন সেটা জিজ্ঞেস করা হয়েছিল। তোমরা জানো কেউ? ডেমোক্রেটিক না? হ্যাঁ, ডেমোক্রেটিক পার্টি। উনি তো মানে আমি জানো তো ভুলে গেছিলাম, কিন্তু ওই সময় আমার একটা কথা মনে হলো, উনি বারাক ওবামার প্রেসিডেন্ট ছিলেন, তো বারাক ওবামা তো ডেমোক্রেটিক পার্টি, তো উনি ডেমোক্রেটিক পার্টির ছিলেন। এগুলো একটুখানি তার ব্যাকগ্রাউন্ডটা একটু জেনে যাবে, মানে ডোনাল্ড কোথায়। ট্রাম্প মনে হয় রিপাবলিকান না? হ্যাঁ, রিপাবলিকান মনে হয় না ডোনাল্ড ট্রাম্প? হ্যাঁ, উনি অপোজিটটা ছিলেন, ওই জন্য চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা দেখো, তোমাদের চট করে একটু ভাইস প্রেসিডেন্টটা বলে দিই। আচ্ছা দেখো, আচ্ছা, প্রেসিডেন্ট ইলেকশন আমি দেখি এখানে আমি মেনশন করেছি কিনা। এই যে প্রেসিডেন্টের সম্পর্কে কিন্তু যেখানে লেখা আছে সেটা হচ্ছে আর্টিকেল 61, প্রেসিডেন্ট ইলেকশন নিয়ে যেখানে বলা আছে। ঠিক আছে, এবার দেখো ভাইস প্রেসিডেন্ট, দেখো ভাইস প্রেসিডেন্ট হচ্ছে 63 থেকে 73। ঠিক আছে, এটাও এনার জন্য একটা ইলেকট্রাল কলেজ তৈরি, ইলেকট্রিক্যাল কলেজ রয়েছে, এনার একটা ইলেকট্রাল একটা কলেজ হয়, সেটা হচ্ছে ভাইস প্রেসিডেন্টের, মানে আমরা ভাইস প্রেসিডেন্টের ইলেকশনের সাথে কিন্তু ইনডিরেক্টলি যুক্ত থাকি, এবং এর মধ্যে ভাইস প্রেসিডেন্ট একটা ব্যাপার আছে, শ্যাল নট বি আ মেম্বার অফ আইদার হাউস অফ পার্লামেন্ট আর লেজিসলেচার অফ এনি স্টেট। তিনি কোনো মানে লোকসভা, রাজ্যসভা কিংবা বিধানসভা কোনোটারই কোনো সদস্য হতে পারবেন না যখন তিনি ভাইস প্রেসিডেন্টের জন্য মনোনীত হবেন। ঠিক আছে, আচ্ছা দেখো, এনারও সেম সিটিজেন অফ ইন্ডিয়া, 35 এজ অ্যাবাভ হতে হবে, কোনো অফিস অফ প্রফিট তিনি হোল্ড করলে হবে না, আর রাজ্যসভায় তার কোনো মেম্বারশিপ থাকলে চলবে না। ঠিক আছে, সরি, রাজ্যসভায় তার মেম্বারশিপ থাকতে হবে, শুধুমাত্র রাজ্যসভায় তার মেম্বারশিপ, মানে মেম্বারশিপ ঠিক না, রাজ্যসভার মেম্বার হওয়ার জন্য তার যে কোয়ালিফিকেশন থাকা দরকার সেটা থাকতে হবে। যেমন রাষ্ট্রপতির ক্ষেত্রে ছিল লোকসভার একজন মেম্বার হওয়ার জন্য একজনের যে কোয়ালিফিকেশন দরকার সেটা থাকতে হবে, এনার ক্ষেত্রে রাজ্যসভায় এইটুকুই খালি ডিফারেন্স। হ্যাঁ, এনার ক্ষেত্রেও ওরকম মনোনয়নের সময় কিছু টাকা জমা করতে হয়, এবং বিশেষ কিছু ব্যক্তি দ্বারা সমর্থিত হতে হয়, আর হচ্ছে আর ব্যাস, এগুলোই। ঠিক আছে, এবার দেখো উপরাষ্ট্রপতি। ঠিক আছে, উপরাষ্ট্রপতিও কিন্তু এমন একটা, আচ্ছা ইনি আমি এটা বললাম তো 63 নম্বর আর্টিকেল, এটা বলেছি বোধহয়, দাঁড়াও। আচ্ছা দেখো, ভাইস প্রেসিডেন্টকে এনার আর একটা পরিচয় আছে, চেয়ারপারসন অফ, জানো, চেয়ারপারসন অফ রাজ্যসভা। এবং একটা কথা আছে জানো, যে একজন উপরাষ্ট্রপতি হিসেবে কোনো বেতন পান না, তিনি যে বেতনটা পান সেটা হচ্ছে রাজ্যসভা চেয়ারপারসন হিসেবে, একজন রাজ্যসভার মেম্বার হিসেবে তিনি, মানে তার বেতনটা তার নামে আসে। ভাইস প্রেসিডেন্টের জন্য আলাদা করে কিন্তু বেতন দেওয়া হয় না। ঠিক আছে, আচ্ছা এনাকেও কিন্তু ওই, অ্যাকচুয়ালি এই অ্যামাউন্টটা কত, অ্যামাউন্টটা তোমাদের একটু দেখে বলবো। ঠিক আছে, আচ্ছা ম্যাম। না
না কত টাকা মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দিতে হয়। 15,000 না 1.5 লাখ, 15,000 আই থিঙ্ক হবে না। আমি তোমাদের এটা একটুখানি দেখে তোমাদের বলবো। আচ্ছা, এখনকার প্রেজেন্ট ভাইস প্রেসিডেন্ট কে? ম্যাম ভেঙ্কাইয়া নাইডু। ভেঙ্কাইয়া নাইডু। আর ফার্স্ট কে ছিল? সেটা জানি না। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিল। ঠিক আছে, একটু এগুলোতে একটু দেখে নেবে। হ্যাঁ, ফার্স্ট কে ছিল, এখন কে আছে, বা এরকম তোমাদের অনেক সময় প্রশ্ন দেয়, জানো তো, এদের মধ্যে কে কখনো উপরাষ্ট্রপতি হননি, দিয়ে ধরো সমস্ত রাষ্ট্রপতিদের নাম দিয়ে দিল। সেক্ষেত্রে মধ্যখানে যারা আছে, ধরো এই যে আমাদের যেগুলো মনে পড়ছে, জাকির হোসেন, তারপর কে আর নারায়ণ, বা মোহাম্মদ হামিদ আনসারি, এরকম আরো প্রচুর আছে, ভেঙ্কটগিরি। ঠিক আছে, এই সমস্ত অনেক কটা নামকে একটু দেখে রাখবে, কারা প্রধানমন্ত্রী, কারা রাষ্ট্রপতি ছিল, কারা উপরাষ্ট্রপতি ছিল, এরকম প্রশ্নও কিন্তু তোমাদের আসে। ঠিক আছে। আচ্ছা, আর ভাইস প্রেসিডেন্ট, তোমাদের একটা কথা বলি, ভাইস প্রেসিডেন্টের কিন্তু মানে তিনি যে পোস্টটা হোল্ড করে থাকেন, তার কিন্তু ভাইস প্রেসিডেন্ট হিসেবে যা যা ভূমিকা না থাকে, রাজ্যসভা পরিচালনা করার জন্য রাজ্যসভার হেড হিসেবে তার মেন ভূমিকা থাকে। হ্যাঁ, আচ্ছা। আর উপরাষ্ট্রপতি হতে গেলে তাকে মানে মনোনয়নপত্র জমা দিতে গেলে, আমি কি বলেছিলাম, রাষ্ট্রপতি হওয়ার সময় 50 জনের নমিনেশন পেতে হয়। এখানে নমিনেটেড বাই 50 পিপল, সরি, নমিনেটেড বাই 20 পিপল মিনিমাম। ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে ভাইস প্রেসিডেন্ট অব্দি থাক। এর পরের দিন তোমাদের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, ইউনিয়ন এক্সিকিউটিভের বাকি যারা আছে তাদের সম্পর্কে বলবো। ঠিক আছে, তাহলে বোঝা গেল? হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তোমরা একটুখানি খালি আমি যেটা বললাম যে এটা কততম লোকসভা নির্বাচন, এগুলো একটুখানি নিজেরা জিকে গুলো কালেক্ট করে রাখবে, কারণ এটা তো সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। তোমরা যতদিন এক্সামের সাথে যুক্ত থাকবে, এগুলো তোমরা একটুখানি খেয়াল করবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এত অব্দি থাক। আমি নেক্সট দিন তোমাদের এই নেক্সট পলিটি ক্লাসে এটারই কন্টিনিউয়েশন করব। ঠিক আছে। ঠিক আছে ম্যাম। ঠিক আছে। ঠিক আছে ম্যাম। তোমাদের মানে এরপর পড়ানোর জন্য আমি ব্ল্যাঙ্ক স্পেস রেখে দিয়েছিলাম, যে আজকে যদি সময় পাই, কারণ আমার একটা আন্দাজ হচ্ছিল যে এতখানি পড়াতে পারবো। আচ্ছা, তোমরা জানো তো এই জিনিসটা, আমি তোমাদের একটা কথা বলি, ধরো আজকে আমি পড়ালাম তো, এই পঞ্চায়েতি রাজ, ভাইস প্রেসিডেন্ট এগুলো সম্পর্কে কিন্তু নিজেরা একটু রিসার্চ করবে। ঠিক আছে, দিয়ে মানে আজ কি কাল, এর মধ্যে, কাল না করাই ভালো, আজকের মধ্যে এই সম্পর্কে নিজেদের একটা ছোট নোট তৈরি করে রাখবে। এই বোঝাটাই কিন্তু থেকে যাবে, যে নিজের নোটটা তৈরি করবে না, সেটাই থেকে যাবে। যে কোনো দেখবে, যে কোনো যারা অ্যাসপিরেন্টস হয় তারা কিন্তু নিজস্ব নোট ফলো করে। ঠিক আছে, তোমরা কিন্তু নিজস্ব একটা শর্ট নোট করে রেখে দেবে, নিজেদের কিছু রিসার্চ তার মধ্যে লিখে রেখে দেবে। ঠিক আছে। ঠিক আছে ম্যাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে লিভ করছি ম্যাম। হ্যাঁ জি বললাম লিভ করছি। হ্যাঁ। ম্যাম